এই নমরুদ্রূপী মোদি আর ফেরাউন হাসিনার মিলনে জন্ম নেওয়া দুঃশাসন আমাদের পদে পদে বুঝাই দিতেছে আমরা মানুষ না। মানুষ হিসেবে যে মর্যাদা পাওয়ার প্রয়োজন সেটা তারা আমাদের নাগরিকদের দিবে না, কিন্তু হাসিনাকে তারা চায়। তাই বুঝেন এই পণ্য বয়কটকে সফল করা আমাদের জন্য কত জরুরি। মোদিরা ধান্দা লাগিয়ে দিছে একেবারে। এটা ভারত সরকার বিশেষ করে রয়ের ব্যর্থতারও ফকফকা করে তুলে ধরেছে, কারণ এই এই ব্যাপারে না আগে না পরে কোনোভাবেই কিছু করতে পারে নাই। তাই তারা এখন কিছু বুঝতে না পেরে উত্তেজিত হইয়া দিক বিদিক ঢেলাঢেলি শুরু করেছে। এই আন্দোলনে মোদীর সমর্থকরা অস্বীকার করেছে, অসম্মান করেছে, এগুলো চরম ভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা জানি তার খেপা সারের মতো এদিক সেদিক গুতাগুতিকেরা আন্দোলনের অস্বীকার, অসম্মান এবং গুজব রটনার কাজ তারা করতেই থাকবে। আর এই সমস্ত মূল উদ্দেশ্য একটাই, তা হইল এই আন্দোলনে অংশ নেওয়া লোকদের মনোবল ভেঙে দেওয়া আর আন্দোলনের সন্দেহ ঢুকায় দেওয়া। আমরা যেমন ওকে ধান্দা ধরাইছি, চমকাই দিছি, তারাও হাঙ্গেরের সাথে একই কাম করার চেষ্টা করবি। জানি তাতে কোনো লাভ হবি না, তবুও প্রতিপক্ষরে আমরা যেন বোকা না ভাবি, এটা হাঙ্গেরে মাথায় রাখা লাগবে। আর দৃঢ় বিশ্বাসের সাথে বয়কট আন্দোলন চালিয়ে যাওয়া লাগবে। ওই যে সুবীর ভৌমিক তার ভিডিও পেয়েছে যে বাংলাদেশের আজকের দুর্দশা, সেই দুর্দশার জন্য নাকি ভারতের না বরং বাংলাদেশের লোকেরাই দায়ী। ইন্ডিয়া লুটপাট করছে, তোমাদের দেশের লোক তোমাদের লুটপাট করছে। তোমাদের এখানে এমন লোকজন আছে যারা 2 লক্ষ কোটি টাকা গত 5-6 বছরে মানি লন্ডারিং করেছে, যাদের টাকার এক অংশ ফেরত আসলে বাংলাদেশকে কোনো IMF নিতে হবে না, কোনো ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিতে হবে না। তোমার দেশের লোক এই খেলাপি ঋণওয়ালারা, এই মানি লন্ডারিংরা, এরা লুটপাট করছে। এদের বিরুদ্ধে তাই ব্লগাররা কিছু বলে না, এদের বিরুদ্ধে ব্লগাররা কিছু বলে। ইন্ডিয়া আউট, ইন্ডিয়াকে এই করো, তাই নাকি? হ্যাঁ, বুদ্ধিজীবী, সাংঘাতিক সাপ, রয়ের এজেন্ট, রয়ের মাউথ পিস। তো বাংলাদেশে হাসিনা স্বৈরাচারে যে এতগুলো বছর ধরে টিকে রাখছে, কার বন্ধ দে? হাসিনা মাফিয়া রানী হয়ে উঠেছে, কার বন্ধ দে? হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, কার মতো দে? কার ভরসায় হাসিনা দেশে গুম করে, খুন করে? ভারত হাসিনা স্বৈরাচারের জন্ম দিছে, তারে ফ্যাসিস্ট বানাইছে। আর এই স্বৈরাচারের জন্ম দিছে অসংখ্য দুর্নীতিবাজ, খুনির, টাকা পাচারকারী আর অন্যায়কারী। তাই এই সব কিছুর প্রত্যক্ষ এবং পরোক্ষ দায় ভারতের। বুঝিস সুবীরের বাচ্চা? যদি ভারত স্বৈরাচারী হাসিনার পৃষ্ঠপোষক না হইতো তাহলে দেশে এত টাকার পাচারকারী তৈরি হইতো না, আর আমার দেশে এমন খোলসে পরিণত হইতো না। এই সমস্ত দুর্দশার জন্য ভারত দায়ী। এই সত্য কথাটা তোমার ওই থোতা বয়ান বা গলাবাজিতে পাল্টাবে না। আর তাই আমাদের দিল্লির বিরুদ্ধে সংগ্রাম। ঠিক যতটা আমরা হাসিনা বিরোধী, ততটা আমরা দিল্লির বিরুদ্ধেও। বুঝিসাও ভৌমিক? তবে তুমি মুখ খোলায় ভালো হয়েছে, কারণ তোমার এই হতাশা আর আক্ষেপ বড় কণ্ঠ যে আসলে ভারতীয়দের হতাশার আক্ষেপের উপস্থাপন, তা আমরা কলে চালচালে বুঝে গেছি। এই বয়ান কেন দিল? এইসব বয়ান দিয়ে এরা হাঙ্গের আন্দোলনে বিষ ঢালার চেষ্টা করবে। হাঙ্গের কাম হইতেছে সুবিধের দেয়া বুদ্ধি ওদের হাসিনা দেয়া ভইরা দেওয়া। তাইলে ওরা ডাবল পরাজিত হবি, আর হাঙ্গের আসল ডাবল জয় হবি। একটা জিনিস দেখবেন, ওরা দেখানোর চেষ্টা করছে যে এই আন্দোলন বাংলাদেশের জন্য ক্ষতির। আরে কত দয়া বাংলাদেশের জন্য! আমরা তো আবেগে কেন্দ্র দিতেছি বাংলাদেশের জন্য। এই ইন্ডিয়ানদের দরদ দেখা, এত ভালো প্রতিবেশী আমরা কুটি পামু। এরপরে আসেন এই যে ডিফ্লেক্ট করা বা মনোযোগ ঘোরানোর বিষয়। ভিডিও শুরুতে যেটা নিয়ে কইছিলাম যে বিস্তারিত কম, এখন সেটা কই। হাসিনা আর মোদির লেসপেন্সাররা এই আন্দোলন থেকে আমাদের মনোযোগ সরানোর জন্য সব ধরনের কাজ করবি। ইতিমধ্যে বিভিন্ন কৌশল হাতে নিছে, যেমন ধরেন প্রফেসর ইউনুস, তার বিরুদ্ধে চড়াও হয়েছে, তার সংগঠনের বিরুদ্ধে ঠিক একই সময় এসা একটা চড়াও হয়েছে, তার জেল দিছে, সবই কিছু করছে। তারপর আবার নতুন করে চড়াও হয়েছে, তার অফিস কেড়ে নিছে। এই বিষয়ে বইলা রাখি যে 2000 সালে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমকে এ হাসিনা কারাল রানী একটা সাক্ষাৎকার দিছিল। সেই সাক্ষাৎকারে বলছিল যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং নারীদের ক্ষমতায়নে অভূতপূর্ব ভূমিকা রেখেছে। আর 10 বছর পরে 2010 সালে এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির জনক হিসাবে খ্যাত অধ্যাপক ইউনুসকে বলে সুদখোর, গরিবের রক্তচোষা। কেমন খাইস্টা, বুঝেছেন? যখন ক্রেডিট নেওয়া লাগবে তখন সে ঠিকই নিবি। হ্যাঁ, যখন দেখবি যে সে তার বিরুদ্ধে একটা বড় ফিগার হয়ে উঠেছে, তখন তার উপরে সমস্ত জিঘাংসা নিয়ে ঝাঁপে পড়বি। আর একটা কাজ হয়েছে যে চট্টগ্রামের আদালতে হিন্দু যুবকদের দাও উস্কানিমূলক স্লোগান, এটা কিন্তু তারই অংশ। এটা সোশ্যাল মিডিয়াতে আসিছে, কিন্তু খুবই সেন্সিটিভ হওয়ার কারণে আমি এটা দিতেছি না, দেখাইতেছি না। কিন্তু খুবই মারাত্মক উস্কানি দেওয়া হয়েছে সাধারণ মুসলমানদের, যেন তারা ধৈর্য হারা হইয়া কিছু একটা কইরা বসে।
চট্টগ্রামবাসীদের শান্ত থাকার জন্য ধন্যবাদ, এরকম উস্কানি আরো আসবে সামনে। তারপরে ধরেন এই যে মুস্তাক তিশা বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার মধ্যে ঢুকানোর চেষ্টা, কোন একটি বই বিক্রেতার মাতামাতি করানো, এইগুলার ট্রেন্ডে রাখা, এইগুলা হইতেছে এর শয়তানি। এই ঘটনাগুলোকে প্রমোট করা এবং সামনে আনার মূল উদ্দেশ্য হইতেছে আমাদের আন্দোলন থেকে জনগণের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করানো। এটা ছাড়া প্রকাশ্য গোপন নানা ধরনের ষড়যন্ত্র করবি। তো সিলেটে তো আমার বিরুদ্ধে একটা নতুন মামলা দিচ্ছে। হ্যাঁ, ইত্তেফাক দেখেন আমার কলে একটা ভালো ছবি ছাপিছে, ইত্তেফাককে ধন্যবাদ। হ্যাঁ, এটা বলে শুধুমাত্র আমার বিরুদ্ধে মামলা না, বরং হাসিনা রেজিম এবং ইন্ডিয়া, বাংলাদেশ এবং দেশের বাইরে থাকা বয়কট আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মেসেজ দেওয়া এবং ভয় দেখানোর চেষ্টা করা। ভীতরা যা করে আর কি, ভয় দেখানোর চেষ্টা করে, নিজে ভীত হইলে অন্যদের ভয় দেখায়। মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন নিষিদ্ধ করার জন্য চাপ দিছিল। ভারত বাংলাদেশে একই ধরনের কৌশল নেবে বলে আমার মনে হয় না, তবে এমনটা করতে চাইলে আমি ইন্ডিয়ার তার গোলাম আওয়ামী লীগের মনে করাই দিতে চাই যে মালদ্বীপে ইন্ডিয়া আউট কর্মসূচির বেশি দমাইতে যাইয়া ইন্ডিয়ারে দইমা মিলিটারি সব গুটি বাটি নিয়ে নেরিকুত্তার মতো লেজ গুটে বের হয়ে আসতে হয়েছে। তাই বেশি উজাইলে কিন্তু সুবানিটাও বেশি দ্রুত দিয়ে দিবে দেশের 18 কোটি মানুষ, মাথায় থাকে যেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য দর্শকেরা আমার নিয়ে তাদের নিজেদের ভয় এবং দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন। তাদের ভয় এবং দুশ্চিন্তা এইটা নিয়ে যে আমি সবাই নিয়ে যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতেছি, তারা আমার না যেন কখন ক্ষতি কইরা দেয়, জয় বাংলা কইরা দেয় আমারে। দেখেন, এতে সংগ্রামে যে ভয়াবহ ঝুঁকি আছে বা চরম বিপদ হইতে পারে, এটা যাই নাই এই লড়াইয়ে নামছি। আপনারা দেখেন ইন্ডিয়ান মিডিয়া এই যে প্রিন্ট কিভাবে আমারে আলাদা কইরা চিহ্নিত করা হইতেছে, আমরা ব্যক্তিগতভাবে আক্রমণের লক্ষ্য বানানো হইতেছে। আমি নিজের কাছে আর সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশের মাটি এবং মানুষরে এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করা না পর্যন্ত আমি থামবো না। সৃষ্টিকর্তা ছাড়া আমারে কেউ দমাইতে পারবে না। আর এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় শক্তি হইতেছে আপনাদের ভালোবাসা এবং দোয়া। জানেন তো, ভালোবাসায় দুনিয়া জয় করা যায়। আমি আপনাদের থেকে প্রত্যেকটা মুহূর্তে সেই বিশ্ব জয়ের প্রেরণা পাই। আর সবচেয়ে বড় বিষয় হইতেছে কি, যে ইন্ডিয়া আউট কর্মসূচি তো আমার কর্মসূচি না, আমার হাতে থাকা কোনো ব্যক্তিগত কর্মসূচি না। আর এটা চাইলেও আর থামানো সম্ভব না কারো পক্ষেই। হাসিনা মোদি যাই করুক না কেন, এই ক্যাম্পেইন আর কারো পক্ষেই থামানো সম্ভব না। এখন এটা দুনিয়ার এক অদম্য অপ্রতিরোধ আন্দোলনের রূপ নিচ্ছে। ভারত বাংলাদেশের যে ক্ষতি করেছে এটা এতই বিশাল আর অপরিণীয় যে ক্ষতি ভারতের এই সমস্ত ভুয়া 5G ক্যাম্পেইন চালাইয়া একটা বাংলাদেশিরাও দমাইতে পারবে না। কারণ ভারত বাংলাদেশের সাথে যে অন্যায় করেছে, এখনো করছে, তা ভুলার মতো না, ক্ষমার যোগ্য না। ইন্ডিয়ার ব্যাপারে হাঙ্গেরি দেশের মানুষের মতামত চিরদিনের লাগে পাল্টে গেছে। এর কারণ ইন্ডিয়া যে হাঙ্গেরি বাংলাদেশের মানুষের চাওয়ার আবেগের দাম দেয় না, বরং উল্টা অসম্মান করে, তা বোঝা হয়ে গেছে। তাই বাংলাদেশের মানুষও এখন ইন্ডিয়াকে সেই চোখে দেখে যেই চোখে ইন্ডিয়া হাঙ্গেরির দেশের মানুষদের দেখে। যাই হোক, মালদ্বীপে ভারতের আধিপত্য শেষ হওয়ার যে পরিবর্তন, আফগানিস্তানে দখলদারিত্বের অবসান, মায়ানমারে আরাকান আর্মির কাছে পরাজয়, এসব একটা জিনিসই প্রমাণ করে, তা হইল বাইরে থেকে দেয়া চাপ কখনোই দীর্ঘস্থায়ী হয় না, যদি না সেই দেশের মানুষের সম্মতি না থাকে। একটা দেশকে রুল করতে হইলে, শাসন করতে চাইলে সেই দেশের মানুষের সম্মতি থাকা লাগে, নইলে এই শাসন একদিন ভাঙ্গা পড়বেই পড়বে। এইসব ঘটনার সবগুলোই তার জলজ্যান্ত প্রমাণ। আর বাংলাদেশের কথা বললে, ভারত বাংলাদেশের সাধারণ মানুষ থেকে অনেক আগে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই এখন বাংলাদেশে ভারতের শুধু মুখ থুবড়ায় পইরা বিদায় নেওয়ার পালা শুরু। আর এটা কেবল শুরু। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বইলা রাখি, আঙ্গারের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের হাসিনা বিরোধী মানুষ হিসেবে দেখাইলেও এই আন্দোলনের বিরোধিতা কইরা বয়ান সারে মাঠে। কেউ বলে হাসিনা হইতেছে ইন্ডিয়ার মূল প্রোডাক্ট, পণ্য, হ্যাঁ, মানে কেনা বেচা করা যায় হাসিনারে। তাই হাঙ্গেরি আন্দোলন হওয়া উচিত সরাসরি হাসিনারে বয়কটের। আমি যেহেতু একজন ডাক্তার, তাই বিষয়টা পুরোটা ভালোভাবে বুঝাইতে চিকিৎসা বিজ্ঞান থেকে একটা উদাহরণ দিব বলে ঠিক করেছি। মনে করেন একজন ডাক্তারের কাছে একটা রোগী আসিছে যার টিবি হয়েছে, যক্কা হয়েছে। তো এই টিবি রোগী এখনো পরীক্ষা করে ধরা হয় নাই। এখন এটাও সবাই জানি যে টিবি রোগী বা যক্ষা রোগী খুব কাশবি এবং কাশতে কাশতে রক্ত বের হইবি, তাই না? তাহলে কাশির ওষুধ দিলে জিন্দেগি টিবি ভালো হবি না। তো রোগীর টিবির চিকিৎসা লাগবে, ও টিবির চিকিৎসা দিলে ওর যক্ষা রোগ সারা শুরু করবে, তারই তখন ওর কাশি এমনিতেই ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এটাই তো নিয়ম, এইভাবেই এটা কাজ করে। তাই 7ই জানুয়ারি পাতাইনা নির্বাচনে দেশের 95% মানুষ অংশ নেয় নাই। ওই ঘটনার মধ্য দিয়া অলরেডি দেশের আপামর জনগণ তো হাসিনার নৈতিক, রাজনৈতিক সবভাবে বয়কট করে রাখিছে। কিন্তু কারালানি তারপরে এখনো ক্ষমতার চেয়ারে জোর কইরা নির্লজ্জের মতো দইরা বসে আছে। কেন আছে? কেন থাকতে পারছে? কাওয়া তো কইয়া দিছে যে ইন্ডিয়ার জন্য থাকতে পারছে। দেখেন কাওয়া কি কয়,
এর একমাত্র কারণ হইতেছে আমরা টিবি বা যক্ষার চিকিৎসা করি নাই, যেটা হইতেছে ইন্ডিয়া, যারা হাঙ্গেরি আন্দোলনের সমালোচনা করে এবং একই সাথে নিজেদের হাসিনা এবং ভারত বিরোধী বলে দাবি করে। আমি তাদের ব্যাপারে সবার মতামত নিতে একটা ভোটাভুটি চালাইছিলাম, যেখানে 84% মানুষই তাদের মতামত হিসেবে জানাইছে যে এরা আসলে অতি গোপনে ইন্ডিয়ার ইন্টারেস্ট বা পারপাস সার্ভ করালো। কিছু মানুষ বলছে, দেখেন কত পার্সেন্ট মানুষ বলছে যে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতে ডরায়, তাই এগুলা করে। তাদের সবার প্রতি আমাদের শেষ অনুরোধ এটাই থাকবে যে দয়া কইরা আমাদের দেশের সাধারণ মানুষের মনের কথা শোনার বুঝার চেষ্টাটা করেন। আমি সেজন্যই বলি রাজনীতি করা দরকার, রাজনীতি না করলে এই জিনিসগুলো বুঝতে পারবেন না। এরপরেও যদি আপনারা হাঙ্গেরি আন্দোলনের বিরুদ্ধে বিতর্কিত বয়ান নিয়ে হাজির হন, তাহলে পরে মনে রাখবেন দেশের আপামর মানুষ আপনাদের ভারত, মোদি আর স্বৈরাচারী হাসিনার দালাল হিসেবে ধরে নিবে, চিহ্নিত করে দিবে। আপনাদের ধরা হবে 5D ক্যাম্পেইনের প্রচারক এবং পৃষ্ঠপোষক হিসাবে। তাই দয়া করে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে এই সাধারণ মানুষের ইচ্ছাদের সম্মান এবং তাদের সাথে সহমত পোষণ করতে শেখেন। আর যদি হাসিনারে ফেলাইতে এর চাইতে ভালো কোনো প্ল্যান আপনাদের মাথায় থেকে থাকে, তাহলে সবার সাথে শেয়ার করেন। দেখেন দেশের মানুষ কি বলে। কোনো কিছু না পারলেও অন্তত পেছন থেকে ছুরি মেরে আন্দোলন দমাইতে চেষ্টা করেন না। আমি খুব সচেতন ভাবে বাংলাদেশের কাউরে নিয়ে কোনো পাল্টা আক্রমণ করি নাই। আপনারা যা খুশি তাই বইলা গেছেন, তাও কিছু বলি নাই, আমি বলবো না। সময় বলবে কার পদক্ষেপ সঠিক ছিল, সময় বলবে কার আহ্বান জনগণ গ্রহণ করেছে। পরিশেষে ইন্ডিয়ার একটা ছোট্ট লোকামির উদাহরণ দিয়ে শেষ করি। আপনারা সবাই জানেন যে সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইট যখন মুম্বাইয়ের কাছে, তখন একজন বাংলাদেশি ওমরা করতে যাইতেছিল, অসুস্থ হয়ে যায় যাত্রী ওই বিমানের মধ্যে। এটা আন্তর্জাতিক এভিয়েশন আইন বা এই যে প্লেন চলাচলের যে আইন, সেটা ছিল এটা এরকম যে ওই সময় কাছাকাছি থাকা যে কোনো বিমানবন্দরে প্লেনকে অবতরণের একটা অনুমোদন দেয়। পাইলট কথা বলে এবং পাইলট কথা বললে তার অবতরণের অনুমোদন দেয়। মুম্বাই বা এই সৌদি প্লেন অবতরণের অনুমতি দেয় নাই। কেন দেয় নাই? আগে জিজ্ঞেস করেছে যে কোন দেশের নাগরিক অসুস্থ হয়েছে, যেই শুনেছে বাংলাদেশি আর কইছে নামতে দেবো না। আর ওরা কারা চিকিৎসা দিল ওই রোগীরে জানেন? পাকিস্তান। আমি আগেই কইছিলাম যে পাকিস্তানের হাসপাতালে যায় যুদ্ধক্ষেত্র শত্রু সেনাকে চিকিৎসা দেয় সৈনিকেরা, আর একটা অসুস্থ মানুষকে নামতে দেয় না। আর এরা হইতেছে হাসিনার বন্ধু দেশ। এরা বাংলাদেশে চাকরি করে $10 বিলিয়ন নিয়ে যায় বছরে, আর বাংলাদেশে এক্সপোর্ট করে 14-15 বিলিয়ন বছরে। এরা বাংলাদেশের বুক সিরা ট্রানজিট নেয়, বাংলাদেশের নদীগুলোকে ধ্বংস করে দেয়, বাংলাদেশের নাগরিকদের সীমান্তে পাখির মতো গুলি কইরা মারে। এরা বাংলাদেশের বন্দর ব্যবহার করে। আর হাসিনা তার স্বামীর দেশের এখনো ইতরামিতে কিছুই বলে না। এই নমরুদ্রূপী মোদি আর ফেরাউন হাসিনার মিলনে জন্ম নেওয়া দুঃশাসন আমাদের পদে পদে বুঝাই দিতেছে আমরা মানুষ না। মানুষ হিসেবে যে মর্যাদা পাওয়ার প্রয়োজন সেটা তারা আমাদের নাগরিকদের দিবে না, কিন্তু হাসিনাকে তারা চায়। তাই বুঝেন এই পণ্য বয়কটকে সফল করা আমাদের জন্য কত জরুরি। এই অপমান এইভাবে চিকিৎসা নিয়ে খোটা দেওয়ার পরে আপনাদের বলছি আপনারা মালয়েশিয়া যান, ভালো চিকিৎসা পাইবেন। আপনারা তো ফ্রি চিকিৎসা নিতে যাইতেছেন না, পয়সা দিয়ে চিকিৎসা নিতে যাইতেছেন। আপনারাই বলেন ওই অপবিত্র মাটিতে আপনার নিজের মর্যাদা হারায় নিজের পকেটের পয়সা দিয়া চিকিৎসা নিতে যাওয়া উচিত কি উচিত না? ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর একটি বক্তব্য সাম্প্রতিক বিপুল আলোচনা তৈরি করে। বাংলাদেশে গত 7 জানুয়ারি নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণেই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা-ঢাকা দিতে হয়েছিল, এমন মন্তব্য করেন তিনি। যদিও ওয়াশিংটন বিষয়টি পরে নাকচ করে দেয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল যার দখলদার শাসক হিসেবে আজকে সারা দেশের মানুষের কাছে পরিচিত, তাদেরই পক্ষে উনি। ওনার কথা শুনে মনে হয়েছে এই ফ্যাসিবাদের রক্ষক ওনারা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তারা যে বক্তব্য দিয়েছে তারা তো বলেনি ভারতের চাপে সরে গেছে। তারা তো কোনো দলের পক্ষ ছিল না। তারা কি চেয়েছে? তারা তো চেয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেটা শুধু আমেরিকায় চায়নি, অনেক দেশেই চেয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের জনগণ চেয়েছে। আমেরিকা সুস্পষ্টভাবে বলেছে তারা কোনো দলের পক্ষে না, তারা অবাধ নির্বাচনের পক্ষে। পিনাক রঞ্জন চক্রবর্তীর যে বক্তব্য, ওনার কথা হলো আমেরিকার উচিত ছিল শেখ হাসিনার পাশে থাকা। তিনি যে বক্তব্য রেখেছেন তার নির্যাসটা হচ্ছে তারা যেহেতু শেখ হাসিনার পক্ষেই, সেই পক্ষে আমেরিকাও থাকা উচিত ছিল।
তাদের চাপে তারা পরে চুপ করে গেছে। এটা তার বক্তব্য। এ বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় ভারত তার সমস্ত শক্তি দিয়ে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে এবং প্রতিটি প্রতিদ্বন্দ্বীহীন একতরফা জালিয়াতি ও ডামি নির্বাচন সম্পন্ন করতে একমাত্র ভারত তাদেরকে সহযোগিতা করেছে, যেটা আজ পিনাক রঞ্জন বিনা সিদ্ধি তাদের বক্তব্যে উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি কারো চাপের উপর নির্ভর করে? তারা পৃথিবীর বৃহৎ পরাশক্তি। তারা তাদের মতাদর্শ অনুযায়ী কৌশল নির্ধারণ করে। 2018 সালের নির্বাচনে ভারতের সঙ্গে বিএনপির কোনো সমঝোতা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয়তাবাদী দল কাউকে প্রভু মানে না। 2018 সালে এটা প্রমাণ হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না। অনেক আন্তর্জাতিক শক্তি বলেছিল নির্বাচনে যেতে। নির্বাচনে গেলে কি হয় তা পরে দেখা গেছে। ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নিজের দেয়া বক্তব্য নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। যদিও তার এই বক্তব্য নিয়ে বিএনপির নেতাদের মধ্যে নানা প্রতিক্রিয়া রয়েছে। তার কাছে জানতে চেয়েছিলাম, দৃশ্যত বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য আপনার বক্তব্যের বিরুদ্ধে কথা বলছে, এটা নিয়ে কি বিএনপিতে কোনো বিভক্তি রয়েছে? জবাবে তিনি বলেন, এটা তো আর সেভাবে সিদ্ধান্ত করা না। ন্যাশনালিস্ট পার্টির একজন কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে এই সামাজিক আন্দোলনটা যারা করছে তারা সঠিক কাজ করছেন। আমি আমার মতামত প্রকাশ করেছি। আমি মনে করি আমার দলের প্রায় শতভাগ নেতাকর্মী এটার সঙ্গে একমত। যারা আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যারা আমাদের স্বাধীনতা সত্তাকে অস্বীকার করে, যারা আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে বলে ভারত পাকিস্তান যুদ্ধ, যারা চায় আমরা তাদের ওপর নির্ভরশীল হই, তাদের নিয়েই তো এই বক্তব্য। তাদের এক কর্মকর্তা 2008 সালের নির্বাচনের পর বলেছিলেন বাংলাদেশ অনেকবার তাদের রাডার থেকে ছুটে গেছে, এবার আর ছুটতে দিবে না, এবং এটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিফলন দেখছি। এর বক্তব্যের কারণে বিএনপির কোনো চাপ নেই বলে জানান বিএনপি। তিনি বলেন, যারা জনগণের সঙ্গে বন্ধুত্ব করে না, একটি জবরদখলকারী সরকারের সঙ্গে সমঝোতা করে, তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে, যে কোনো জাতীয়তাবাদী মানুষ তাদের বিরুদ্ধে থাকবে। এমনকি আওয়ামী লীগের সমর্থিত কেউ কেউ আমাকে বলছে আপনি সঠিক কাজ করেছেন। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।